টুকি, চল আমরা মানুষের রাজ্যে যাই আর মানুষের বাড়িতে গিয়ে চুরি করে মজার মজার খাবার খাবো। মানুষরা অনেক মজার মজার খাবার বানায়, তুই যদি একবার খেতে পারিস তাহলে বারবার খেতে চাইবি। কিন্তু মাকে বললে তো মা যেতেই দিবে না, কারণ মানুষেরা যদি আমাদের ধরে ফেলে তাই। তুই তোর মাকে মিথ্যে বলবি, বুঝেছিস? বলবি আমরা নদীতে গোসল করতে যাব, অনেক মজা করব, তাই বাড়ি ফিরতে দেরি হবে। না, আমি মাকে মিথ্যে কথা বলতে পারবো না, আমি সত্যিটাই বলবো। সত্যি বলে যদি যেতে না দেয় তখন তুই এসে মাকে বুঝিয়ে বলবি। আচ্ছা ঠিক আছে, এখন তুই বাড়িতে যা, আমরা কাল যাব ঘুরতে। আজ তো বিকেল হয়ে গেছে, তাই আর যাব না। মা, মা, কাল আমি আর কনক মানুষের রাজ্যে যাব। মানুষের রাজ্য নাকি খুব সুন্দর, তাই আমরা দেখতে যাব। না সোনা, মানুষেরা খুব খারাপ হয়, মানুষের রাজ্যে যাওয়া যাবে না। ওরা পাখিদের দেখলেই ধনুক ছুঁড়ে মারে, আর ধনুকের আঘাতে পাখিরা আহত হয়ে যায়। তখন ওরা পাখিদের ধরে বন্দি করে রাখে, অনেক মারে। আমি তোকে হারাতে চাই না রে মা। তাই নাকি মা? তাহলে আমি যাব না বাবা। মা, মা, আমি আর টুকি নদীর পাড়ে গোসল করতে যাব, ফিরতে কিন্তু দেরি হতে পারে। তুমি যেন আমাকে নিয়ে চিন্তা করো না মা। আচ্ছা ঠিক আছে বাবা, তাড়াতাড়ি বাড়ি ফিরিস, রাত যেন করিস না। আমি যাব না মানুষের রাজ্যে। মা বলেছে মানুষেরা ধনুকের আঘাতে পাখিদের আহত করে, তুই একাই যা। আচ্ছা ঠিক আছে, তুই থাক তাহলে। আর শোন, আমি রসগোল্লা খাবো, দই খাবো, পিঠা খাবো। এসব খাওয়ার কথা শুনে পরে আবার যেতে চাইবি না কিন্তু। আমি আজকেই যাচ্ছি, পরে আর যাব না। কনকের মুখে এসব কথা শুনে টুকিরও খাওয়ার জন্য লোভ হতে থাকে। কনক, আমিও যাব। তাহলে আমরা কিন্তু লুকিয়ে থাকবো, তাহলে মানুষ আমাদের ধরতেই পারবে না। চল চল তাড়াতাড়ি চল, এই সময় মা বাড়িতে নেই, এই সুযোগে না বাড়ি থেকে কেটে পড়ি। চল। দেখ কনক, ওই দুই মানুষ ঝগড়া করে দুজন দুজনকে কত মারছে, আমাদের ধরতে পারলে শেষ করে দিবে। চল আমরা অন্য জায়গায় যাই। দেখেছিস টুকি, রসগোল্লার হোটেল। আহা, কি সুন্দর রসগোল্লাগুলো, যেন আমার দিকে তাকিয়ে আছে আর আমাকে খেতে বলছে। কিন্তু খাবে কি করে? হোটেলে তো মানুষ দেখা যাচ্ছে, খেলে তো আমাদের ধরে ফেলবে রে। আরে দেখ দেখ, লোকটা তো অন্য মানুষকে হয়ে বসে আছে। এই সুযোগে আমি রসগোল্লা নিয়ে আসি, তুই শুধু লোকটাকে পাহারা দিবি। যখন এপাশ হবে আমাকে চিৎকার করে ডাকবি আর আমি চলে আসব। এরপর দুজনে ভাগ করে রসগোল্লা খাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যা। আহা, কি মজার রসগোল্লা, রসে যেন টপ টপ করছে। টুকির জন্য নিয়ে যেতে আমার বয়েই গেছে, আমি নিজেই টপ টপ করে রসগোল্লা খেয়ে পেট ভরাই। এই কনক, কনক, তাড়াতাড়ি চলে আয়। কনক, তুই রসগোল্লা আমার জন্য নিয়ে আসলি না কেন? তুই তো আমার জন্য আনতে চেয়েছিলি রে। ভাবলাম আমি একটা খেয়ে আরেকটা তোর জন্য নিয়ে আসবো, কিন্তু তার আগেই তো মানুষটা এপাশ হয়েছে আর তুই চিৎকার করেছিস, তাই তো রসগোল্লা না নিয়ে জীবন বাঁচাতে চলে এলাম। চিন্তা করিস না, ওই দেখ ওই বাড়িটা থেকে পিঠার গন্ধ আসছে। আমি তোকে বাড়ি থেকে পিঠা চুরি করে এনে দিব। চল এখন দেখি কি করে পিঠা চুরি করা যায়। আহা, কি সুন্দর, কি সুন্দর পিঠার গন্ধ। আমার তো সব কটা পিঠা খেতে ইচ্ছে করছে, কিন্তু টুকি থাকলে তো সব পিঠা খেতে পারবো না। তাই যেভাবে হোক টুকিকে এখান থেকে তাড়িয়ে দিতে হবে। কি রে কনক, তুই হা করে কি দেখছিস? যা ওই বাড়ি থেকে পিঠা নিয়ে আয়। আরে শোন, পিঠা তো নিয়ে আসবো, কিন্তু তার আগে এক কাজ করতে হবে। আমি পিঠা নিয়ে যদি তোর কাছে এখানে আসি তাহলে মানুষরা দুজনেই দেখে ফেলবে,
তাই তুই একটা ঝোপের আড়ালে লুকিয়ে থাক, আমি পিঠা নিয়ে তোর কাছে যাব। যা, ওই ঝোপের আড়ালে যা, আমি না খাওয়া পর্যন্ত তুই এদিকে আসবি না কিন্তু। আচ্ছা ঠিক আছে রে, আমি আর এদিকে আসবো না। এ কথা বলে টুকি সেখান থেকে চলে যায় আর ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। এদিকে কনক মানুষের বাড়ির পাশ দিয়ে ঢুকে পিঠা খেতে থাকে আর কিছু পিঠা খেয়ে চলে আসে। আমি এখন বাড়িতে চলে যাই। টুকি আমার জন্য ওখানে অপেক্ষা করতে করতে বাড়িতে চলে আসবে, আর তখন আমি বলবো তোকে অনেক খুঁজেছি, পাইনি। কি ব্যাপার, কনক এখনো তো আসছে না? আবার মানুষের হাতে ধরা পড়লো না তো? যাই দেখি, কনককে তো বাঁচাতে হবে, কনক যে আমার বন্ধু। কনক তো এই বাড়িতেও নেই, কনক গেল কোথায়? কনক, কনক, আমি এখন কোথায় যাব? আর কনককে কোথায় খুঁজবো? কনক, তুই কোথায় গেলি? কনককে বুঝি আমি হারিয়ে ফেললাম। টুকি এসব বলে কাঁদছিল আর সেখানে এক পরী চলে আসে। টুকি, তুমি তোমার বন্ধুর জন্য কাঁদছো? আর তোমার বন্ধু তো নিজের স্বার্থ বুঝে তোমাকে একা রেখে চলে গেছে। আমার বন্ধু চলে গেছে তুমি কি করে জানলে? আমি দূর থেকে সব দেখেছি। তোমার বন্ধু একাই সব পিঠা খেয়ে তোমাকে রেখে চলে গেছে, কারণ তুমি যে পিঠা খেতে চাইবে তাই। আমি তাহলে বাড়ি কি করে ফিরে যাব? আমার তো খুব ভয় লাগছে একা একা বাড়ি যেতে। এই নাও একটা লাল রঙের ঘর, এই ঘরের ভিতর গিয়ে বসো, আর এই ঘর তোমাকে বাড়িতে নিয়ে যাবে। আর শোনো, মাকে না বলে কখনো কোথাও যাবে না, আর মায়ের কথা মেনে চলবে, কারণ তোমরা ছোট, তোমাদের এখনো তেমন বুদ্ধি হয়নি। আর কখনো কারো কিছু চুরি করবে না, বুঝেছো? চুরি করলে বিপদে পড়তে হয়। ঠিক আছে বুড়ি, আমি সত্যি বলছি, আর কখনো চুরি করব না, আর মায়ের কথায় অবাধ্য হব না। আর তোমাকে অনেক ধন্যবাদ বুড়ি, তুমি না সাহায্য করলে আমি বাড়িতে যেতেই পারতাম না। আমি এখন আসি বুড়ি। আমি কোথায় পড়ে গেলাম? এখানে তো অনেক কাঁটা, আর আমার শরীরে তো কাঁটা বেঁধে গেছে। আমি যে এখান থেকে উঠতেও পারছি না। বাঁচাও, বাঁচাও। মেয়েটা যে কোথায় গেল, এখনো তো বাড়ি ফিরছে না। এই তো মা, আমি এসে গেছি। মা, আমাকে ক্ষমা করে দাও মা, আমি তোমাকে না বলে মানুষের রাজ্যে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে রে মা, ক্ষমা করে দিলাম, কিন্তু তোর কোনো বিপদ হয়নি তো? আর এই ঘর তুই কোথায় পেলি? ঘরটা আবার দেখছি উড়ে উড়ে তোকে নিয়ে এলো। এরপর টুকি তার মাকে সব ঘটনা খুলে বলে আর সেখানে কাকুলি চলে আসে। টুকি, তুমি বাড়িতে আছো? কনক তাহলে কোথায় গেছে? আমাকে তো বলেছে তোমার সাথে নদীতে গোসল দিতে যাবে। কনক তোমাকে মিথ্যে বলেছে, কনক একদম ভালো না, আমাকেও ও ঠকিয়েছে। এরপর কাকুলিকেও টুকি সবটা খুলে বলে। আমার ছেলের হয়ে ক্ষমা চাচ্ছি টুকি, তুমি এবার আমার ছেলেকে খুঁজে দাও। মা, তুমি এসেছো? টুকি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। মা, তোমাকে মিথ্যে বলে মানুষের রাজ্যে গিয়েছিলাম, আর টুকি তোকে রসগোল্লা পিঠা না দিয়ে আমি একাই খেয়ে চলে এসেছি। তোর সাথে অন্যায় করেছি বলে আমি এই কাঁটার ভিতরে আটকে পড়ে গেছি। টুকি, তুই আমাকে ক্ষমা করে দে। আমি সব জানি, পরি আমাকে সবটা বলেছে। তুই ভুল বুঝতে পেরেছিস, তাতে আমি খুশি হয়েছি আর তোকে ক্ষমা করে দিয়েছি। এখন আমাদের হাত ধরে উঠে আয় দেখি। এবার তোরা বুঝেছিস তো, বড়দের কথার অবাধ্য হলে বিপদে পড়তে হয়, কারণ বড়রা সব সময় ছোটদের বিপদ থেকে রক্ষা করতে চায়, ছোটদের ভালো চায়, তাই সব জায়গায় যেতে দিতে চায় না, বুঝেছিস? হ্যাঁ মাসিমা, বুঝেছি, সব আমার জন্যই হয়েছে। আমি টুকিকে জোর করে মানুষের রাজ্যে নিয়ে গেছি, আর কখনো আমরা দুজন দূরে কোথাও যাব না মাসিমা। কনক, পরি আমাদের যে ঘর দিয়েছে সেই ঘরের ভিতর উঠে আমরা মায়েদের সাথে উড়ে উড়ে ঘুরে বেড়াবো, তাহলে কোনো বিপদ হবে না। হ্যাঁ রে, তাহলে খুব মজা হবে। এই
এরপর থেকে টুকি কোনো কোথাও যেতে চাইলে পরের দেয়া লাল রঙের ঘরে উঠে টুনি ও কাকুলির সাথে ঘুরে বেড়ায়। আর এভাবেই তারা মিলেমিশে দিন কাটাতে থাকে। হ্যাঁ গো, তুমি যে কোনো কাজ বাজ করছো না, আমাদের সংসার কিভাবে চলবে বলো তো? এখন না হয় দুজনের পেট কোনো রকমে চলে যাচ্ছে, কিন্তু এরপর যখন আমাদের একটা সন্তান আসবে তখন তার ভরণ পোষণ আমরা কিভাবে করব বলো তো? সবই তো বুঝলাম টুনি, কিন্তু এখন কি করব আমি বলো? সব জায়গাতেই তো আমি কাজ খুঁজলাম, কিন্তু কোথাও তো পেলাম না। আমি বলি কি, তুমি কাজ আর না খুঁজে ব্যবসা শুরু করো। ব্যবসা শুরু করার জন্য তো অনেক টাকার প্রয়োজন, সেই টাকাটাও তো আমার কাছে নেই। তার উপর আবার কিসেরই বা ব্যবসা করব বলো? শোনো, জঙ্গলের বাচ্চারা আমার কাছে পুতুল বানাতে আসে, আমি ওদের পুতুল বানিয়ে দেই। তাই আমি ঠিক করেছি এখন থেকে আমি পুতুল বানিয়ে তোমাকে দিব, আর তুমি সেই পুতুলগুলো নিয়ে বাজারে বিক্রি করবে। বুদ্ধিটা তুমি মন্দ করনি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন থেকে আমাকে পুতুল বানিয়ে দিবে, আর আমি সেগুলো নিয়ে সপ্তাহে একদিন বাজারে যাব। এরপর থেকে রোজ টুনি পুতুল বানাতে থাকে, আর তার প্রতিদিনের বানানো পুতুলগুলো জমা করে সেগুলো সপ্তাহে একদিন টোনা বাজারে নিয়ে যায়। এদিকে সবাই পুতুলগুলো দেখে আগ্রহ নিয়ে দোকানের সামনে ভিড় জমায়। কি সুন্দর পুতুল! মা, আমাকে দুটো পুতুল কিনে দাও না মা। পাগলি মেয়ে আমার, দুটো পুতুল নিয়ে কি করবি? আজ একটা নে, আর তারপর এটা যখন নষ্ট হয়ে যাবে তখন না হয় আরেকটা কিনে দিব। আচ্ছা ঠিক আছে মা, তুমি যখন বলছো তাই হবে। এরপর সুখী পায়রা তার মেয়েকে পুতুল কিনে দিয়ে বাড়ি ফিরে নিয়ে যায়। এদিকে একে একে জঙ্গলের অন্যান্য পাখিরা টোনার কাছ থেকে সব পুতুল কিনে নিয়ে যায়, আর টোনা পুতুল বিক্রি করে অনেক লাভবান হয়ে যায়। টুনি দেখো কতগুলো টাকা, এখন থেকে আমাদের হয়তো আর পিছু ফিরে তাকাতে হবে না। হ্যাঁ গো হ্যাঁ, সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। নাও, এবার হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নাও দেখি। এরপর টোনা খুশি মনে খাবার খেতে থাকে। এদিকে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। আর টোনা পুতুল বিক্রি করে অনেক লাভবান হয়, আর অনেক সুন্দর করে একটা বাড়ি বানায়। আর সেই বাড়িতে তারা অনেক সুখে দিন কাটাতে থাকে। আর এরই মধ্যে টুনি দুটো সন্তানের জন্ম দেয়, একটা ছেলে সন্তান আর একটা মেয়ে সন্তান। কই গো টুনি, তাড়াতাড়ি করে আজকের পুতুলগুলো দাও আমায়, বাজার যাওয়া শেষ হয়ে যাবে। আসছি, আমি এক্ষুনি আসছি। এরপর টুনি তার বানানো পুতুলগুলো নিয়ে টোনার কাছে আসে। এই নাও, এখানে আজ অনেকগুলো পুতুল আছে, আর সবগুলোই অনেক শক্ত পোক্ত করে বানানো আছে। এগুলো কিন্তু আজ একটু ভালো দামে বিক্রি করবে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলেছো তখন তো আমাকে মেনে চলতেই হবে। বাবা, আজ আমিও যাব তোমার সাথে পুতুল বিক্রি করতে, তুমি নিয়ে যাবে আমায়? আচ্ছা ঠিক আছে বাবা, চল। এরপর বাবা ছেলে মিলে পুতুল নিয়ে বাজারে চলে যায়, আর সবগুলো পুতুল বিক্রি করে নিয়ে তারা বাড়ির পথে আসতে থাকে। এদিকে ততক্ষণে অনেক রাতও হয়ে আসে। হঠাৎ করে তারা দুজনে একটা আইসক্রিম ওয়ালার দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। বাবা দেখো কতগুলো আইসক্রিম, তুমি আমাকে একটা আইসক্রিম কিনে দাও না বাবা। আচ্ছা ঠিক আছে দাদা, আমাদের 4টে আইসক্রিম দিন তো। বাবা তুমি এতগুলো আইসক্রিম দিয়ে কি করবে বাবা? বারে, তুই একা খাবি? আমি, তোর মা আর তোর বোন আমরা বুঝি খাবো না? আচ্ছা ঠিক আছে বাবা, নাও। এরপর তারা আইসক্রিম নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এমন সময় রকির চোখ পড়ে দোকানে থাকা একটা পুতুলের দিকে, যেটা দেখতে ছিল বেশ ভয়ানক। রকি কাউকে কিছু না বলে পুতুলটাকে তুলে নেয়। বাবা এই পুতুল আমি কাউকে দিব না, তুমি আমাকে এখন বাড়িতে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে রে বাবা, চল। এরপর টোনা আইসক্রিম আর পুতুলের দাম দিয়ে নিজের ছেলেকে নিয়ে বাড়ি ফিরে আসে। এরপর সবাই নিজেদের মতো ঘুমিয়ে পড়ে। পুতুলের দিকে আর কোনো নজরই তারা দেয় না। এরপর দেখতে দেখতে সকাল হয়ে আসে। আর
টুনি ঘুম থেকে উঠে পুরো অবাক হয়ে যায়। এই সাপটাকে এখানে কে মেরে ফেলে গেল? কিন্তু পায়ের ছাপটা কার? এ আবার কোনো অমঙ্গলের লক্ষণ নয় তো? টুনি ভয় পেয়ে তাড়াহুড়ো করে ঘরের ভিতরে যায় আর টোনাকে সব ঘটনা খুলে বলে। এবার একটা তান্ত্রিককে বাড়িতে ডাকতে হবে। সামান্য সাপ মরার কারণে তুমি তান্ত্রিককে ডাকতে বলছো? অন্য কিছু হলে না জানি কি করতে। টোনার এমন হাসি দেখে টুনি বেশ লজ্জা পায় আর কোনো কিছু না বলে রান্নাঘরে চলে যায়। এরপর সারাদিন সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এরপর দেখতে দেখতে রাত হয়ে আসে। আর সবাই ঘুমিয়ে পড়ে। এরপর দেখতে দেখতে সকাল হয়ে আসে। টোনা আর টুনি ঘুম থেকে উঠেই বাইরে বেরিয়ে আসে আর তাদের বাড়ির গাভীটাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। টোনা, এখন সর্বনাশা কাণ্ড ঘটছে। আমি তো রাতে গাভীটাকে ভালো রেখেই ঘুমিয়েছিলাম। এই এক রাতে কি হয়ে গেল টোনা? তুমি কেঁদো না টুনি, আর একটা দিন দেখি, যদি কালো এমন হয় তাহলে আমি তান্ত্রিক বাবার কাছে যাব। এরপর টোনা টুনি আর একদিনের অপেক্ষা করতে থাকে। এদিকে রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন টোনা আর টুনি ঘরে কারো পায়ের আওয়াজ শুনতে পায় আর সেই আওয়াজে দুজনেরই ঘুম ভেঙে যায়। এত রাতে বাচ্চারা খেলা করছে নাকি? তুমি ঘড়ির দিকে তাকিয়ে দেখেছো? রাত 3টা বাজে। এত রাতে বাচ্চারা খেলা করার কোনো প্রশ্নই আসে না। মনে হয় এখানে অন্য কোনো ঘটনা আছে। চলো তো গিয়ে দেখি। এরপর দুজনে মিলে উঠে বাচ্চাদের ঘরে যায় আর সেখানে গিয়ে তারা যা দেখে তাতে করে তারা ভয়ে আটকে ওঠে। টুকি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে আর একটা পুতুল হাঁটছে আর রকি। পুতুল রানী, তুমি কিন্তু খুব দুষ্ট হয়ে গিয়েছো। তাড়াতাড়ি আমার কাছে এসে বলছি, নয়তো মা বাবা তোমাকে বাড়ি থেকে বের করে দিবে। রকি, তুই কি পাগল হয়ে গিয়েছিস? পুতুলের সাথে কথা বলছিস? আর টুকির কি হয়েছে? রকি ভয়ে আর কোনো কথাই বলে না। এদিকে টোনা আর টুনি তাড়াহুড়ো করে টুকির ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দেয় আর তারপর তান্ত্রিকের কাছে যেতে থাকে। এরপর তান্ত্রিকের গুহার সামনে গিয়ে টুকি থমকে দাঁড়ায়। টুকি কিছুতে ভিতরে যেতে চায় না আর টুনি জোর করতে টুকি ভীষণ রেগে যায়। তখনই তান্ত্রিক বাইরে বেরিয়ে আসে। তোদের মেয়ে ভিতরে যাবে না। কিন্তু কেন যাবে না বাবা? কারণ তোদের এই মেয়ে কোনো পাখি নয়, আর সব থেকে বড় কথা, এ তোদের মেয়ে নয়, এ হচ্ছে শয়তানি ডাইনির মেয়ে। আর সেই কারণেই ও আমার পবিত্র গুহা ঢুকতে চাচ্ছে না। এ আপনি কি বলছেন বাবা? এ আমার মেয়ে, এ কখনোই ডাইনির মেয়ে হতে পারে না। তুই সত্যি করে বল যে একে তোরা জন্ম দিয়েছিস নাকি কুড়িয়ে পেয়েছিস? না মানে বাবা, একে আসলে আমরা কুড়িয়ে পেয়েছি। আমার স্ত্রীর ডিম ফুটে যখন ছানা বের হচ্ছিল তখন আমি কাজ থেকে বাড়ি ফিরে আসছিলাম, আর পাশেই একটা গাছের নিচে বড় একটা করলার মাঝে আমি এই টুকিকে পাই আর ওকে তুলে নিয়ে বাড়ি ফিরে আসি আর ওকে নিজের মেয়ে হিসেবে বড় করে তুলি। এ হচ্ছে করলা শয়তানি ডাইনির মেয়ে। আর তোদের ঘরে যে পুতুলটা আছে সেটা হলো ওই করলা শয়তানি ডাইনির দাসী। ও এসেছে তাদের মেয়েকে নিয়ে যাওয়ার জন্য আর পুরো পাখিকুলকে ধ্বংস করার জন্য। এ আপনি কি বলছেন বাবা? ওই পুতুলকে যে আমি আমার ছেলের সাথে রেখে এসেছি। কোনো অঘটন ঘটার আগে আমাকে নিয়ে চল তোদের বাড়িতে। টোনা আর টুনি তান্ত্রিককে নিয়ে খুব তাড়াতাড়ি বাড়িতে যায়, কিন্তু তাদের যেতে যেতে অনেকটা দেরি হয়ে যায়। ততক্ষণে পুতুল রকিকে মেরে রক্তাক্ত করে ফেলে দেয় আর টুকি তা দেখে টুকির ভিতরে ডাইনি সত্তা জেগে ওঠে। রক্ত, রক্ত খাবো আমি, রক্ত খাবো। এই বলে টুকি রকির রক্ত খেতে থাকে আর তা দেখে টুনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। দেখেছিস তো টোনা, তোর নিজের ভুলের কারণে এখন পুরো পরিবার ধ্বংস হয়ে গিয়েছে। এখন তুই চাইলেও আর তোর পরিবার আগের মতো ফিরে পাবি না। তান্ত্রিকের কথা শুনে টুকি রেগে তান্ত্রিককে আক্রমণ করে আর তান্ত্রিক তার মন্ত্র শক্তি দিয়ে টুকিকে বেঁধে ফেলে। আমাকে ছেড়ে দে, ছেড়ে দে। বাবা, তুমি
যেতে দাও বাবা, বাইরে যেতে দাও। বাইরের রক্তগুলো যে অনেক সুস্বাদু। আগে তো নিজে বেঁচে থাক, তারপর না হয় সুস্বাদু রক্ত খাবি। এই বলে তান্ত্রিক মন্ত্র বলে, টুকি আর সেই পুতুলকে পুড়ে ছাই করে দেয়। আর তারপর টুনির জ্ঞান ফিরিয়ে পুরো বাড়িকে পরিত্যক্ত ঘোষণা করে। এরপর তারা বাড়ির বাইরে বেরিয়ে আসে। এরপর থেকে তারা আর কোনোদিনও নিজের বাড়িতে ফিরে আসতে পারেনি, কারণ আজও সেই বাড়িতে টুকির কান্নার আওয়াজ শোনা যায়। তাই অদ্ভুত কোনো কিছুকেই বাড়িতে আনার আগে দুবার ভেবে নিতে হয়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।